where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ক্লাস 10 এর আরেকটা ইতিহাস ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা নীল বিদ্রোহের জায়গাটা পড়ব, মানে নীল বিদ্রোহ কেন হয়েছিল, কবে হয়েছিল, নীল বিদ্রোহের ফলাফল কি ছিল, এই জায়গাটা পড়ব। শোনো, এই যে নীল বিদ্রোহের জায়গাটা, এটা না 8 নম্বরের জন্য একটা প্রশ্ন হতে পারে যে নীল বিদ্রোহের উপর একটা প্রবন্ধ লেখো, বা নীল বিদ্রোহের কারণগুলো কি ছিল, নীল বিদ্রোহের গুরুত্ব কি ছিল, 5 যোগ 3 এইরকম একটা প্রশ্ন আসতে পারে, বা নীল বিদ্রোহের ওপর একটা প্রবন্ধ লেখো, এটা একটা 8 নম্বরের প্রশ্ন আসতে পারে। বা নীল বিদ্রোহের কারণগুলি লেখো 4-এর, নীল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব লেখো 4-এর। মানে নীল বিদ্রোহ যে জায়গাটা আজকে আমরা পড়ব, এইখান থেকে 8-এর বা 4-এর জন্য অনেকগুলো প্রশ্নের সম্ভাবনা আছে আমাদের। হ্যাঁ, তো আমি যখন বলবো, আমি তো বোর্ডে একটু লিখবো, আমি যখন লিখবো তোমরাও তার সাথে সাথে একটু খাতাতে লিখে নিও। বইতে সমস্ত কিছুই আছে, খুব সুন্দরভাবেই আছে, তবু চোখের সামনে একটু নোটের মতো থাকলে একটু পড়তে বা মনে রাখতে সুবিধা হয়, সেই কারণে। ঠিক আছে, তাহলে আজকে আমরা নীল বিদ্রোহ সম্পর্কে জানি। আচ্ছা, নীল বিদ্রোহ, নীল মানে কি বলতো? কাপড়ে যে নীল রং দেওয়া হয় না, সেই নীল। মানে এখন আমাদের মনে হতে পারে যে আমরা কত আর সাদা কাপড় পরি, কত আর নীল দিই, অত তো নীলের ব্যবহার করি না। তো এমন কি হলো যে বিদ্রোহর মতো এরকম একটা ব্যাপার হয়ে গেল? এটা কিন্তু যে সে ব্যাপার নয়। নীল বিদ্রোহটা, নীল বিদ্রোহটা হয়েছিল আমাদের 1859-60 খ্রিস্টাব্দে, বুঝলে? 1859-60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ। তার মানে বুঝতে পারছো, এটা কিন্তু মহাবিদ্রোহের পরের একটা বিদ্রোহ। বাংলাদেশে হয়েছিল বিদ্রোহটা। কেন হলো বা কি ব্যাপার, এটা আমরা বলছি। তার আগে একটুখানি বলে দিই, লুই বোনার্ড একজনের নাম দেখবে তোমাদের বইতে পাবে তোমরা। ইনি হচ্ছেন লুই বোনার্ড। ইনি কে বলো তো? ইনি হচ্ছেন একজন ফরাসি, ইংরেজ নন কিন্তু। হ্যাঁ, ইনি হচ্ছেন একজন ফরাসি বণিক, যিনি প্রথম নীলকর আমাদের দেশের। মানে নীলকর কাদের বলে বলো তো? যে সমস্ত ইংরেজ বণিকরা এই নীল চাষ করাতো, নীলের ব্যবসা করতেন, তাদেরকে তো নীলকর বলবো। তো ভারতের প্রথম নীলকর যদি বলি, তিনি হচ্ছেন লুই বোনার্ড। আর ইনি কিন্তু ইংরেজ নন, ইনি হচ্ছেন একজন ফরাসি। ভারতবর্ষ তো ফরাসিরাও ছিল, ভারতবর্ষে তো ইংরেজরাও ছিল, ভারতে তো ওলন্দাজরাও এসেছিলেন, এরকম বিভিন্ন কোম্পানি এসেছিল। তো তার মধ্যে ফরাসি কোম্পানির একজন বণিক, যার নাম লুই বোনার্ড, তিনি প্রথম ভারতের নীলকর। মানে প্রথম নীলকে নিয়ে যে একটা ব্যবসা করা যেতে পারে, সেই প্রথম ব্যবসাটা এই লুই বোনার্ডের শুরু। 1777 সাল, মানে অনেক আগে,
1777 সাল, মানে ভাবো যে বক্সারের যুদ্ধ হয়ে গেছে, 76-এর মন্বন্তর হয়ে গেছে, তারপরে মানে তখনকার কথা, তখন লুই বোনার্ড এসেছিলেন। আর ইংরেজদের মধ্যে কার্ল ব্লেম, কি বললাম নামটা, কার্ল ব্লেম, বয়লয় জফলা আকার ম, কার্ল ব্লাম বা ব্লেম, ইনি হচ্ছেন একজন ইংরেজ যিনি প্রথম নীলের ব্যবসাটা শুরু করেন। মানে বুঝলে, প্রথম যদি নীলকে নিয়ে কিছু ভাবনা চিন্তা বা নীলের প্রথম নীলকর সাহেব যদি বলা হয় তাহলে হচ্ছে লুই বোনার্ডের নাম। আর নীলকে নিয়ে যে একটা ব্যবসা হতে পারে সেটা কোন ইংরেজ বণিক প্রথম শুরু করেছিলেন, সেটা হচ্ছে কার্ল ব্লেম। বোঝা গেল? তোমাদের প্রথম নীলকর বললে বলবে লুই বোনার্ড, আর প্রথম নীলকে একটা শিল্পের, একটা ব্যবসার একটা যে মাধ্যম সেই হিসাবে কে পরিচয় করান, সেটা হচ্ছেন কার্ল ব্লেম। বুঝলে ব্যাপারটা? বেশ, এইবার বলি, দেখো আমরা যখন 9-এ পড়তাম তখন আমরা 9-এ একটা পড়েছিলাম না, আমাদের 5th চ্যাপ্টারে শিল্প বিপ্লব ছিল, 4th চ্যাপ্টারে মনে হয়, সেইখানে আমরা পড়েছিলাম যে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, আর সেখানে প্রচুর কি হয়, বস্ত্র উৎপাদিত হতে থাকে। আর তখন নীলের চাহিদা দারুণ বৃদ্ধি পায়, দারুণ মানে প্রচুর তখন নীলের চাহিদা। প্রথমে যখন অনেক অনেক কাপড় উৎপন্ন হয় তখন তো আর এত রঙিন, এত বিভিন্ন রকম ছাপা এরকম তো ছিল না, তখন বেশিরভাগই কাপড় হতো হচ্ছে সাদার উপরে, আর সাদা কাপড়ের জন্য নীলটা খুব দরকারি। তো নীলের তখন দারুণ চাহিদা বেড়ে যায় ইংল্যান্ডে। এইবার ইংল্যান্ডে নীলের চাহিদা, এবার ইংল্যান্ডে তো নীল হয় না, তাহলে কোথা থেকে হবে? এবার ইংরেজরা তখন খুঁজতে শুরু করলো তাদের উপনিবেশের মধ্যে কোথা থেকে নীল পাওয়া যায়। ভারতবর্ষ ছিল নীল উৎপাদনে পৃথিবীতে প্রথম, সব থেকে বেশি নীল তৈরি হতো ভারতবর্ষে। ভারতবর্ষের মধ্যে আবার বাংলাদেশের নীলটা ছিল উন্নত, মানে উৎকৃষ্ট, মানে আরো ভালো কোয়ালিটির বাংলার যে নীলটা। তার মানে বাংলাদেশের নীলের ওপরে একটা ইংরেজদের দারুণ ঝোঁক পড়ে গেল যে বাংলা থেকে তাহলে নীল নিতে হবে। তার মানে বাংলাদেশ থেকে বা ভারতবর্ষ থেকে নীলকে রপ্তানি করত কে? করতো কোম্পানি করত। কোথায় করতো? তাদের নিজেদের দেশে করতো, ইংল্যান্ডে করতো, করে ওইখানে কাপড়ের কাজে টাজে নীলকে লাগাতো, তারপরে ওই কাপড়ই আবার আমাদের দেশে এসে বা পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে বিক্রি করত। মানে ওদের বস্ত্র শিল্পে মানে কি বলবো আর কি, শিল্প বিপ্লব ঘটলো জন্য আমাদের দেশ থেকে নীল নেওয়ার একটা চাহিদা ইংরেজদের বেড়ে গেল, মানে প্রচুর বেড়ে গেল। মানে কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ধরো 1000-এর ওপরে নীল কুঠি তৈরি হয়ে গেল। কুঠি মানে হচ্ছে এক একটা এলাকার একজন বা দুজন করে নীলকর থাকবেন, তারা একটা ঘরবাড়ি করে থাকবেন, তার কিছু এলাকাতে নীল চাষ হবে এরকম। মানে যেমনটা আমরা জমির চাষ যিনি করেন তাকে জমিদার বলি, তেমনি নীলের চাষ যিনি করবেন তাকে হচ্ছে নীলকর বলছি আমরা। বুঝলে? মানে দারুণ জনপ্রিয়তা, মানে নীলের একটা ভীষণ একটা দাম বেড়ে যায় এবং নীলের চাহিদাটাও প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেই জন্য নীল চাষের দিকে ইংরেজরা ঝুঁকে পড়ে। হলো? এইবার এই নীল চাষকে কেন্দ্র করে বাংলাদেশে একটা দারুণ, মানে একটা বিরাট বিদ্রোহ হয়েছিল। বিরাট মানে হচ্ছে বিরাট। যখন নীল বিদ্রোহ হয় তখন আমাদের গভর্নর জেনারেল হচ্ছেন, বা বড়লাট বলবো কারণ মহাবিদ্রোহ হয়ে গেছে, এখন তো আমরা গভর্নর জেনারেল বলবো না, এখন আমরা কি বলবো, আমাদের বড়লাট। তো বড়লাট হচ্ছেন তখন লর্ড ক্যানিং। ক্যানিং পরে বলেছিলেন যে মহাবিদ্রোহের থেকেও ইংরেজরা বেশি উৎকণ্ঠিত হয়েছিলেন বা বেশি ভয় পেয়েছিলেন নীল বিদ্রোহকে নিয়ে। তার মানে বুঝতে পারছো, মানে কেন বলো তো, চাষিরা যদি চাষবাস বন্ধ করে দেয় আমাদের কিন্তু কোনো উপায় নেই, কারণ আমরা তো আর চাষ করতে পারবো না, আমাদেরকে মেরে ধরে যা করেই হোক চাষিকে দিয়েই চাষটা করাতে হবে, মানে চাষিকেই রাজি করাতে হবে। সেখানে সে যদি বেঁকে বসে তাহলে কিন্তু একদম ইংরেজদের অবস্থা চরম, অসহায় হয়ে যাবে ইংরেজরা। তো এই নীল বিদ্রোহটা কেন হলো, এইটা হচ্ছে আমাদের একটা বড় জানার বিষয়। আমি পয়েন্টগুলো লিখছি, তোমরা একটু খাতায় নোট করে নাও, তোমাদের বইতে সুন্দরভাবে লেখা রয়েছে, তাও একটু লিখে নাও, ভালো হবে বুঝতে। আমি একটা করে পয়েন্ট লিখবো আর তারপরে পয়েন্টটা বলে দিয়ে পয়েন্টটা মুছে দেব। বোঝা গেল? এইবার আমরা পড়বো তাহলে হচ্ছে নীল বিদ্রোহ পড়ছি, তো তাহলে আমরা পড়বো হচ্ছে বিদ্রোহের কারণ। এইটা হচ্ছে আমাদের প্রথম
বিদ্রোহের কারণ। কারণগুলো কি কি ছিল বিদ্রোহের? দেখো, 1 নম্বর কারণ কি ছিল? নীল চাষ পদ্ধতি। নীল চাষ পদ্ধতি 1 নম্বর কারণ হচ্ছে নীল চাষ পদ্ধতি। দুই ভাবে ইংরেজরা নীল চাষ করাতো, দুই ভাবে। একটা হচ্ছে এলাকা চাষ, একটা হচ্ছে বে এলাকা চাষ। বে এলাকা চাষ, একে কোনো কোনো বইতে দেখবে রায়তি চাষ লেখা আছে। রায়ত মানে হচ্ছে কৃষক, ঠিক আছে? রায়তি চাষ। দুই ভাবে নীল চাষ করতো। কারা করতো বলো তো? মানে করাতো, ইংরেজরা করাতো। এলাকা চাষ, এলাকা চাষ কথাটার মানে হচ্ছে ইংরেজরা, ভালো করে শুনে নাও আগে, নিজেদের এলাকা ভাড়াটে চাষি দিয়ে চাষ করাবে। কি বললাম কথাটা? নিজেদের এলাকা ভাড়াটে চাষি দিয়ে চাষ করাবে। এলাকা চাষটা হচ্ছে নিজেদের এলাকা আর ভাড়াটে চাষি, ভাড়াটে চাষি। ইংরেজদের, কাদের নিজেদের এলাকা বলো তো? চাষিদের নয় কিন্তু, ইংরেজদের নিজেদের এলাকা ভাড়াটে চাষি দিয়ে চাষ করাচ্ছে, এটাকে বলছে এলাকা চাষ। বোঝা গেল? আর বে এলাকা চাষটা কি? এলাকাটা হচ্ছে চাষির, সেখানে চাষিকে দাদন দিয়ে চাষ করাবে। কি বললাম? বে এলাকা চাষে হচ্ছে চাষির এলাকা, চাষির এলাকা আর কি দাদনের বিনিময়ে চাষ। আমি শুধু না দাদনটা লিখে রাখলাম, হ্যাঁ? তুমি লিখবে যে বে এলাকা চাষটাতে চাষি নিজের জমিতে চাষ করবেন, কিন্তু সেখানে চাষিকে নিজের জমিতে চাষ করানোর জন্য তাকে ইংরেজরা দাদন দিত। এইবার ব্যাপারটা কি আমি বলছি, এই জায়গাটা লিখলে তো দুইভাবে চাষ হতো। দেখো, এলাকা চাষ মানে একজন ইংরেজ, একজন নীলকর, হ্যাঁ, নীলকর, তার নিজের কিছু এলাকা রয়েছে, 10 বিঘা জমি রয়েছে, 10,000 বিঘা জমি রয়েছে ধরলাম আমরা, হ্যাঁ, 10,000 বিঘা জমি রয়েছে। সেই 10,000 বিঘা জমিতে তিনি বাইরের থেকে চাষিকে ভাড়া করে নিয়ে আসলেন। চাষিকে সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, চাষিকে পারিশ্রমিক দিচ্ছেন, চাষিকে কীটনাশক দিচ্ছেন, সমস্ত কিছু দিচ্ছেন নীলকর, আর দিয়ে তার বদলে চাষি সেটা চাষ করছে। তারপরে চাষ করে যা হলো, চাষি তো পারিশ্রমিক পেয়ে গেল চাষটা করার জন্য, যা ফসল হলো মানে নীল হলো, সেটা সেই নীলকরের। এটা হচ্ছে এলাকা চাষ। নীলকর নিজের এলাকায় চাষিকে নিয়ে আসছেন ভাড়া দিয়ে, নিয়ে এসে তাকে দিয়ে চাষটা করিয়ে নিচ্ছেন। যদি 10,000 বিঘা জমি থাকে, তাহলে সেই 10,000 বিঘা জমিতে নীল চাষ করাতে, এই এলাকা চাষ পদ্ধতিতে নীল চাষ করাতে নীলকরের খরচ হতো 2.5 লক্ষ টাকা। বুঝলে? ধরো কত? 2.5 লক্ষ টাকা। কত জমিতে? এটা একটা হিসাব দিচ্ছি। 10,000 বিঘা জমিতে যদি এলাকা চাষ পদ্ধতিতে চাষি নীলকর চাষ করান, তাহলে তার খরচ হবে কত? 2.5 লক্ষ টাকা। বুঝতে পারছো? তখন 2.5 লক্ষ টাকা খরচ করে চাষ করাচ্ছে, তার মানে লাভ কত হচ্ছে? এইবার বে এলাকা চাষে চাষির জায়গাটা চাষি নিজের। এইবার দাদন দিত। দাদন কি বলতো? অগ্রিম টাকা। মনে করো ধরা গেল আমি একজন নীলকর আর তুমি একজন নীল চাষি। এইবার তোমার কিছু এলাকা রয়েছে, আমি তোমার সাথে চুক্তি করলাম যে তোমাকে তোমার এলাকায় নীল চাষ করতে হবে। তখন তুমি কি বলবে? যে ঠিক আছে, আমি নীল চাষ করব, তাহলে আমি যা হবে আমি আমার দামে আমি বিক্রি করব না, সেটা চলবে না। তুমি যে নীল চাষ করবে তার জন্য তোমাকে আমার থেকে টাকা নিতে হবে, মানে নিতেই হবে, মানে আমি তোমাকে টাকাটা দেবই। কত টাকা বলো তো? 2 টাকা বিঘা প্রতি 2 টাকা দেব। এবার তুমি যে 2 টাকাটা নিলে, নিয়ে যে তুমি নীল চাষ করলে,
সেই নীল চাষের জন্য যে বীজ লাগবে, যে সার লাগবে, যে কীটনাশক লাগবে, বা জমিতে তোমার নীল চাষ করাতে তোমার যে পারিশ্রমিক, তুমি আর কিচ্ছু পাবে না, ওই যে 2 টাকাটা পেয়েছো হয়ে গেল। এইবার তুমি আমার কাছেই নীল বিক্রি করতে বাধ্য থাকবে, কারণ তুমি আমার থেকে দাদন নিয়েছো, ওই যে 2 টাকা সাহায্য নিয়েছো, সেই জন্য আমার কাছেই তুমি নীল বিক্রি করবে। এইবার আমি যদি বলি 10 টাকায় নেব, তুমি 10 টাকায় দিতে বাধ্য। আমি যদি বলি 5 টাকায় নেব, তুমি 5 টাকায় দিতে বাধ্য। তুমি ওই নীল আর কারোর কাছে বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে বে এলাকা চাষ। তুমি কি লিখবে? বে এলাকা চাষ কথাটার মানে হচ্ছে জমিটা হচ্ছে কৃষকের, এবং সেই জমিতে কৃষকের পারিশ্রমিক, কৃষকের সারের খরচ, বীজের খরচ, কীটনাশকের খরচ, জলসেচের খরচ, সব খরচ কার? চাষির নিজের। সেই তার জমিতে নীল চাষের জন্য চাষি বিঘা প্রতি 2 টাকা করে দাদন পেত নীলকরের থেকে, এবং সেই নীলকরের কাছেই সেই নীল বিক্রি করতে বাধ্য থাকতো। যার থেকে তুমি আমার থেকে দাদন নিয়েছো, তুমি আমার কাছেই বিক্রি করবে। আর কেউ যদি তোমাকে ডাকে যে এসো এসো, আমি তোমাকে বেশি দাম দিয়ে তোমার নীল কিনে নেব, তুমি পারবে না যেতে, তোমাকে আমি আটকে দিয়েছি। বুঝলে? যদি এই রকম বে এলাকা চাষ করা, তো দেখো সব খরচ কিন্তু চাষির, বোঝা গেল? তাহলে তখন 10,000 বিঘা জমিতে নীলকরের খরচ হতো কত বলো তো? 20,000 টাকা। বুঝলে? আমি এইখানে লিখছি 20,000 টাকা খরচ হতো 10,000 বিঘা জমিতে। 10,000 বিঘা জমি নীল চাষ করতে যদি বে এলাকা চাষে করে, তাহলে তার খরচ হতো 20,000 টাকা। আর এখানে খরচ হচ্ছে কত? 2.5 লক্ষ টাকা। তার মানে বুঝতে পারছো নীলকর কোন চাষ করতে বাধ্য করবে চাষিকে? বে এলাকা চাষ করতে। এইটা হচ্ছে প্রথম বিদ্রোহের কারণ, যে আমি দাদন নেব না, আমি উৎপন্ন করলাম, আমি যা দাম ধরবো সেই দামে তোমাকে কিনতে হবে না, তোমাকে দাদন নিতেই হবে এবং তুমি আমার কাছে বিক্রি করতে বাধ্য থাকবে। এই যে বে এলাকা চাষে কৃষককে বাধ্য করে নীল চাষ করাতে শুরু করলো নীলকররা, এটা ছিল নীল চাষিদের বিদ্রোহের প্রথম কারণ। বোঝা গেল এই জায়গাটা? এই পয়েন্টটা মুছে দিলাম। 2 নম্বর পয়েন্ট আমরা যদি লিখি, সেটা হচ্ছে দাদন। দাদন কথাটা একবার ওখানে লিখলাম, এইখানেও দাদন প্রথাটা আমরা লিখব। পয়েন্টটাকে ব্যাখ্যা করব আমরা একটু অন্যভাবে। দাদন প্রথা বলবে নীল চাষ করানোর জন্য কৃষককে নীলকর বিঘা প্রতি 2 টাকা দাদন দিত, এবং নিরক্ষর কৃষককে এমন ঋণের জালে জড়িয়ে ফেলতো যে সেই কৃষক সেই দাদন থেকে কোনোদিন মুক্ত হতে পারতেন না। বোঝা গেল? আমি আবার বলছি, নীলকর সাহেব কৃষকদেরকে বা নীল চাষিদেরকে নীল চাষ করার জন্য বিঘা প্রতি 2 টাকা করে দাদন দিতেন, এবং নিরক্ষর কৃষককে এমন ঋণের জালে জড়িয়ে ফেলতেন যে সেই কৃষক কোনোদিনই দাদন মুক্ত হতে পারতেন না। বোঝা গেল? এটা হচ্ছে বিদ্রোহের আরেকটা কারণ। কোনোদিনই ঋণ মুক্ত হতে পারবে না, ওই দাদনের জালে জড়িয়েই যাবে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট দিচ্ছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষক বা নীল চাষি, কৃষক বলবো না আমরা এখন, যেহেতু নীল চাষ বলছি তাহলে বলবো নীল চাষের লোকসান। লোকসান, নীল চাষের লোকসান ব্যাপারটা কিরকম দেখো। বে এলাকা চাষ করছে, তো নীল চাষির এলাকা চাষ করতে, মনে করো আমি বলছি বিঘা প্রতি খরচ হচ্ছে 13 টাকা 6 আনা। একটা হিসেব তোমরা দেবে, ঠিক আছে? বলবে নীল চাষির বিঘা প্রতি খরচ হতো 13 টাকা 6 আনা প্রতি বিঘায়। নীল চাষি খরচ হচ্ছে মানে ওই সার, তারপরে কীটনাশক, বীজ, এই সমস্ত কিছু দিয়ে। এইবার সে যখন সেইটা দাদন নিয়েছে, তো তার মানে সেই নির্দিষ্ট নীলকরকেই বিক্রি করতে হবে। তাহলে সেই নীল চাষি যখন নীলকরের কাছে বিক্রি করত, এটা হচ্ছে খরচ, খরচ মানে ব্যয়। আর তখন চাষি যে বিক্রি করত, তাতে চাষি বিক্রি করে তার পেত কত? 7 টাকা।
তার মানে প্রত্যেক বিঘায় চাষির লোকসান কত হতো? 6 টাকা 6 আনা। বাবু, 1 বিঘা জমিতে প্রথমেই 6 টাকা 6 আনা মাইনাসে চলছে চাষি, মানে প্রথম বিঘা 1 বিঘা, তার মানে এরকম যদি বিঘা বাড়তে থাকে তার মানে তো ক্ষতির পরিমাণটা অনেক বাড়তে থাকবে। এতটা লস করে নিয়ে নীল চাষি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই চাষির অবস্থাটা বোঝো, বুঝলে? তার মানে কত চাষিদের রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই তো? এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা বলছি, মুছে দিচ্ছি, হ্যাঁ 4 নম্বর পয়েন্টটা বলছি। 4 নম্বর পয়েন্টটা বলছি অত্যাচার, নীলকরদের অত্যাচার। কার অত্যাচার? নীলকরদের অত্যাচার। দেখো, নীল চাষ করতে যদি এইরকম যে এত ক্ষতি বা এত মানে ক্ষতি, এত লোকসান করে কোনো চাষি তো স্বেচ্ছায় নীল চাষ করতে রাজি হতো না। যদি চাষি রাজি না হতো তখন কি করতো নীলকররা? এই যে আমি বলছি বারবার যে নীল বিক্রি করতে বাধ্য থাকবে, এবার তুমি যদি বলো যদি আমি বিক্রি না করি তাহলে, তখন সেই নীল চাষির ওপরে সব রকমের অত্যাচার করা হবে। সেই নীল চাষিকে ধরে রাখা, আটকে রাখা, গুম করে রাখা, তাকে চাবুকের বাড়ি, বেতের বাড়ি, না খেতে দেওয়া, এগুলো তো চলবেই। নীল চাষির বাড়ির যারা তার স্ত্রী, কন্যা, মা যারা আছেন মহিলা, তাদের সাথে নানান রকম অত্যাচার করা, এবং গরু ছাগল এই সমস্ত কিছু কেড়ে নেওয়া, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, মানে বাঁচতে দেবে না যাকে বলে, এই রকম নীলকররা অত্যাচার করত। আরো ভয়ঙ্কর একটা কি বলতো, 1830 সাল, এটা লিখবে, হ্যাঁ 1830 সালে পঞ্চম আর সপ্তম দুটো আইন, আইন দুটোর নামই হচ্ছে পঞ্চম, রেগুলেশন 5th, রেগুলেশন 7th। পঞ্চম আর সপ্তম আইন দিয়ে ইংরেজরা কি বলে বলতো? বলে দাদন নিয়ে যদি কোনো চাষি নীল চাষ করতে অস্বীকার করে তাহলে সেই চাষির যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি নীলকর বাজেয়াপ্ত করতে পারেন। কি বললাম কথাটা? যদি কোনো চাষি দাদন নেয়, ধরো দাদন নিয়ে নিলে তুমি, এইবার তুমি বুঝতে পারছো যে তুমি এতটা লোকসান করে তুমি চাষ করতে পারবে না, তুমি গিয়ে বলছো যে আপনি আমার দাদনের টাকা ফেরত নিয়ে নিন, আমাকে এর থেকে রেহাই দিন। না, এই যে তুমি দাদন নিয়েছো এবং এখন তুমি নীল চাষ করতে অস্বীকার করছো, তাহলে নীলকর সাহেব তোমার যা কিছু সম্পত্তি, তোমার হাতে যা কিছু টাকা পয়সা যদি কিছু থাকে সেইগুলো, এবং তোমার বাড়ি ঘর, তোমার বাড়িতে ধানের বস্তায় ধান রাখা থাকলে সেটা, তোমার গরু থাকলে, ছাগল থাকলে, মুরগি থাকলে সব বাজেয়াপ্ত করে নিতে পারবে। তার মানে এই যে আইনটা, এটা নীল চাষিদের পক্ষে ছিল না নীলকরদের পক্ষে ছিল? বলো, নীলকরদের পক্ষে ছিল। আর নীল চাষিরা কি হলো? এই আইনের কবলে পড়ে একবারে কি হলো, আরো অবস্থাটা দুর্বিষহ হয়ে গেল। বোঝা গেল পয়েন্টটা? তারপরে 5 নম্বর পয়েন্ট আমরা লিখছি অবিচার। অবিচার মানে কি? বিচার ঠিকভাবে হচ্ছে না। মনে করো কোনো একজন নীল চাষি, সে ভাবলো যে তার উপর নীলকর এত অত্যাচার করছে, এই তো ইংরেজরা এত বলে যে তারা আইন মারফত শাসন করে, তারা ন্যায়ের শাসক, তাহলে আমি আদালতে গিয়ে নালিশ করব সেই নীলকরটার নামে। কিন্তু আদালত বা বিচার ব্যবস্থা কখনোই নীল চাষিদের পক্ষে ছিল না, কারণ সেই আদালতের মাথায় কারা বসে আছেন? নীলকররা বসে আছেন, ইংরেজরা বসে আছেন, ইউরোপীয়রা বসে আছেন। তার মানে নীলকরের সাথে ওই বিচারক, দুই তো ইংরেজ, এদের মধ্যে একটা বন্ধুত্ব। তারা আবার বিভিন্ন পার্টিতে, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন নাচ গানের আসরে একসাথে যায় আসে। তাহলে যেই নীলকরের বাড়িতে গিয়ে আমি নেমন্তন্ন খাচ্ছি, নিশ্চয়ই আমি সেই নীলকরের বিপক্ষে কোনো রায় দেব না, দেব কি? তার মানে তোমরা লিখবে যে নীল চাষিদের উপর অত্যাচারের প্রতিবাদে যদি কোনো নীল চাষি কোনো আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবতেনও, কিন্তু বিচারের রায় কখনোই সেই নীল চাষির পক্ষে যেত না, কারণ বিচারক এবং নীলকর উভয়ই ইংরেজ এবং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল। নীল চাষিদের দুঃখ বোঝার মতো বা সঠিক বিচার করার মতো তারা কোনোদিনই পারদর্শিতা দেখাতে পারেননি।
বা সাহস দেখাতে পারেননি যে সঠিক বিচার করবেন, তার মানে বিচারও পেতে পারে না। বুঝতে পারলে এই পয়েন্টটা? আচ্ছা, এইবার লাস্ট একটা পয়েন্ট লিখে দিই। 5 নম্বর পয়েন্ট হলো, 6 নম্বর পয়েন্টটা আমরা লিখে দিই, কৃষকের দুর্বিষহ জীবন। নীল হচ্ছে এমন একটা ফসল যেটা চাষ করলে জমির উর্বরতা কমে যায়। মানে তুমি যদি পরপর 2-3 বছর নীল চাষ করো, তারপর আর সেই জমিতে তোমার ধান গম হবে না। এবার নীল খেয়ে তো পেট ভরবে না। আর চাষি যে নীল বিক্রি করে লাভটা কারা পাচ্ছে? নীলকররা পাচ্ছে, চাষি তো পাচ্ছে না। চাষি তো আগে থেকেই লোকসানে বিক্রি করছে, তাই না? তারপর ঋণের জালে জড়িয়ে পড়েছে, তার উপরে তো মারধর ওই সমস্ত কিছু চলছেই। তার উপরে কি হয়, খাদ্যশস্য চাষ করতে না পেরে কৃষকদের ঘরে ঘরে কি হয়, খাদ্যাভাব দেখা দেয়। কারণ নীল চাষ করলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, সেই জমিতে আর কোনো খাদ্যশস্যের চাষ হয় না। যার ফলে সেই কৃষকরা কি করতো, নীল চাষ করতে চাইতো না। ইংরেজরা জোর করে নীল চাষ করাতো, আর কৃষকের ঘরে ঘরে কি দেখা দিত, খাদ্যাভাব, খাওয়ারের টাকাটুকু নেই। আর ওই যে 6 টাকা 7 টাকা লোকসান নিয়েই তো ওরা শুরু করেছে নীলটা, তার মানে ওই 6-7 টাকার গ্যাপটা তো কোনোদিনই পূরণ হচ্ছে না। তারপরে তো লাভের প্রশ্ন, তা লাভ তো হবেই না, আগেই তো আমি 7 টাকা মাইনাসে চলছি। বুঝতে পারলে ব্যাপারটা? তো তোমরা লিখবে যে নীল চাষ করলে জমির উর্বরতা কমে যায়, এবং তাই কমে গেছিল। ঘরে ঘরে কৃষকরা কি করতো, নীল চাষ করতে চাইতো না, তারা খাদ্যশস্য চাষ করতে চাইতো, কিন্তু নীলকররা জোর করে তাদের নীল চাষ করাতো, যার ফলে কৃষকের ঘরে কি দেখা দেয়, খাদ্যাভাব দেখা দেয়, এবং তাদের জীবন মানে পেটে খাবার নেই, হাতে টাকা নেই, আর এদিকে পিঠের উপর ধরো চাবুক। তাহলে সেই চাষিটা বিদ্রোহ ছাড়া সে কি করবে? তার তো কোনো পথ থাকছে না আর। বুঝতে পারলে? আমরা যে ওই যে শিল্প বিপ্লব পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে শ্রমিকদের কি দুরবস্থা হয়েছিল না, ছোট্ট ঘুপচি ঘরে তারা থাকতো, পশুর মতো, লেখা ছিল শব্দটা, গবাদি পশুর মতো ঠাসাঠাসি গাদাগাদি করে একটা আলো বাতাসহীন অন্ধকার ঘরে তাদের জীবন কাটাতে হতো। ওই একটি মাত্র ঘর, সেখানে শৌচাগার নেই, সেখানে সূর্যের আলো প্রবেশ করে না, ওই রকম মানে মানুষ আছে না, পশু রেখেছে বোঝা যাচ্ছে না, এইরকম একটা পরিস্থিতি। তো সেই রকম তার থেকেও খারাপ অবস্থা ছিল আমাদের এই নীল চাষিদের। মানে থাকতো হয়তো নিজের বাড়িতে, কিন্তু কোনো রকম খাবার দাবার নেই, কিচ্ছু নেই। কি অবস্থা ভাবো নীল চাষিদের। তার মানে নীল চাষিদের কাছে এখন একটাই উপায় খোলা, কি উপায়? বিদ্রোহ। সেই বিদ্রোহের পথেই তার মানে নীল চাষিরা পা বাড়ালেন। এবার এই বিদ্রোহ সারা বাংলাদেশে একদম আগুনের মতো, দাবানলের মতো ছড়িয়ে পড়লো। নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল, এটা একটা যদি প্রশ্ন আসে, তোমরা লিখবে নদিয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে। নদিয়া জেলার, এই যে আমাদের নদিয়া পশ্চিমবঙ্গের, নদিয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে। চৌগাছা, এইটা একটু মনে রাখবে, চৌগাছা হচ্ছে একটা গ্রামের নাম। এইখানে প্রথম নীল চাষিরা বিদ্রোহ করে, এবং অত্যন্ত দ্রুত হারে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর, বগুড়া, এই গোটা বাংলাদেশে 60 লক্ষ কৃষক। ভাবতে পারছো কম সংখ্যায়? বলো, 60 লক্ষ কৃষক, তাদের কাছে কিচ্ছু নেই, তাদের কাছে কি বল্লম, দা, কাটারি, তীর, ধনুক, এই তাদের কাছে। কৃষকের কাছে তো আর অস্ত্র থাকে না। এই নিয়েই সেই নীলকর আর ইংরেজদের বিরুদ্ধে একদম রুখে দাঁড়ালো যে তারা কিছুতেই নীল চাষ করবে না। আর আন্দোলন একদম ব্যাপক থেকে ব্যাপক হয়ে গেল, বুঝলে? মানে নীলকুঠি আক্রমণ করে নীলকরদেরকে মেরে ধরে তাদের বাড়ি, তাদের অফিস, তাদের কাছারির সমস্ত কাগজপত্রকে জ্বালিয়ে দিয়ে, মানে যে অত্যাচার এতদিন নীলকররা করে এসছে, এবার নীল চাষিরা পাল্টা ইংরেজদেরকে, নীলকরদেরকে সেই রকমভাবে করে আর কি আক্রমণ করতে লাগলো, তাদের কুঠিগুলোকে আগুন ধরিয়ে দিতে লাগলো, মানে এইরকম আর কি। 60 লক্ষ কৃষক একদম একসাথে হলো। এইবার এইখানে তোমাদের বলতে হবে, বুঝতে পারছো, এত বড় গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু নীল চাষিরা একদম ক্ষিপ্ত হয়ে উঠেছে। শুধু যারা নীল চাষ করছে তা না, যারা নীল চাষ করছেন না এমন চাষি, তারাও কিন্তু পাশে, মানে সমস্ত কৃষকরা একদম ক্ষেপে গেছে
যে কিছুতেই এই অত্যাচার মানবো না। আজকে আমাকে বলেনি, কালকেই আমাকে বলতে পারে যে নীল চাষ করতেই হবে, তার মানে এখনই আমার এইটাকে থামানো দরকার। বোঝা গেল? এবার এইখানে এতদূর লিখবে, লেখার পরে তোমাকে বলতে হবে কয়েকজন নেতার নাম, নেতার নাম বলতে হবে। এই যে প্রথম যে আমরা নদিয়ার কথা বললাম, তো নদিয়ার 2 জনের নাম লিখতেই হবে, বুঝলে? কেন বলছি শোনো, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এই যে এরা হচ্ছেন বিষ্ণুচরণ বিশ্বাস, 2 ভাই নদিয়ার, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, 2 ভাই, দারুণ সাহসী নেতা, নীল চাষীদের নেতা, হ্যাঁ, নীল বিদ্রোহের নেতা এরা 2 জন। এদের 2 জনকে বলা হয় কি বলতো, বাংলার ওয়াট টাইলার, বা কোনো কোনো বইতে লেখা থাকবে দেখবে টাইটেলার, একই দুটো, ওয়াট টাইলার ওয়াট টাইটেলার যাই বলো। ওয়াট টাইলার কে বলো তো? ইনি ছিলেন কৃষক, ইংল্যান্ডে শ্রমিক বিদ্রোহ হয়েছিল, শ্রমিক আন্দোলনের বিখ্যাত নেতা, মানে একদম সাহসী নেতা আর কি যাকে বলে, বুঝলে? ওয়াট টাইলার। তো মানে তার যেরকম সাহস, যেরকম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেই জিনিসটা ছিল এদের মধ্যে, ওই জন্য এদেরকে বলা হয় বাংলার ওয়াট টাইলার বা ওয়াট টাইটেলার। তোমাদের কিন্তু এটা 1 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলার ওয়াট টাইলার বা ওয়াট টাইটেলার কাকে বলা হয়। যদি 4টে অপশন থাকে, 2 ভাইয়ের নাম না দিয়ে 1 ভাইয়ের নামও দিতে পারে, কিন্তু তোমরা সেটাতেই টিক দেবে। বোঝা গেল? আর আরেকজনের কথাটা একটু আলাদাভাবে বলা দরকার নেতাদের মধ্যে, তিনি হচ্ছেন নড়াইল, বুঝলে? বাংলাদেশের একটা জায়গা হচ্ছে নড়াইল, সেই নড়াইলের জমিদার হচ্ছেন রামরতন মল্লিক। কোথাকার জমিদার বললাম? নড়াইল, নড়াইলের জমিদার হচ্ছেন রামরতন মল্লিক। ইনিও একজন দুর্দান্ত নেতা ছিলেন, নীল চাষীদের নেতা বা কৃষক নেতা বলতে পারো। এই রামরতন মল্লিককে বলা হচ্ছে বাংলার নানা সাহেব। তোমরা যদি শোনো না, যদি দাঁড়াও লিখে নি, তোমাদের যদি প্রশ্ন আসে যে নীল বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, তখন তো তোমরা নেতা নেত্রীটা লিখবে, তার মধ্যে এই যে রামরতন মল্লিককে যে বাংলার নানা সাহেব বলা হচ্ছে, আর এই বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসকে যে বাংলার ওয়াট টাইলার বলা হচ্ছে, এই শব্দ দুটো বলবে, বুঝলে? মানে এটা কিন্তু ওদের একটা দারুণ সম্মানের জায়গা, মানে অত বড় নেতাদের সাথে এনাদেরকেও বোঝা যাচ্ছে, মানে ওই নেতারা যত দক্ষ ছিলেন, যত ভালো নেতৃত্ব দিয়েছিলেন, এরাও কিন্তু সেই রকম দুর্ধর্ষ নেতা ছিলেন। নানা সাহেবের কথা তো আমরা জানি, সিপাহী বিদ্রোহের একজন কানপুরের বিখ্যাত নেতা ছিলেন। রামরতন মল্লিককে বলা হয় হচ্ছে বাংলার নানা সাহেব, ঠিক আছে? তা বাদ দিয়ে আরেকজনের নামটা, আমরা তো মালদাতেও দারুণ নীল বিদ্রোহ হয়েছিল, বুঝলে? মালদার নীল বিদ্রোহের নেতা ছিলেন রফিক মন্ডল। এটা এমনি জেনে রাখো, আমাদের জেলার নীল বিদ্রোহের নেতার নামটা আমাদের জানাটা দরকার, রফিক মন্ডল, মালদার যিনি। তা বাদ দিয়ে তুমি নাম দিতে পারো, ধরো চণ্ডীপুরের জমিদার ছিলেন শ্রীহরি রায়, সুন্দরবনের রহিমুল্লাহ, তারপরে ধরো খুলনার ছিলেন কাদের মোল্লা, এরকম 4-5 জন নেতা নেত্রীর নাম দেবে। তার মধ্যে এর নাম আর বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মন্ডল, এদের নামগুলো দেবেই, ঠিক আছে? তা বাদ দিয়ে আর 4-5 জনের নাম দেবে, 2-4 জনের নাম দেবে, তাহলেই হবে। এরা হচ্ছেন নীল বিদ্রোহের নেতা। বোঝা গেল? এইবার এত বিদ্রোহ, এত কিছু, এর ফলাফল কি হলো? ইংরেজরা নড়ে চড়ে বসলেন যে না, চাষ যদি না করে তাহলে ইংরেজের পক্ষে কিন্তু এই লাঙল কাঁধে মাঠে নেমে যাওয়া সম্ভব না। তার মানে মার ধর কামান গোলার পরেও যখন ইংরেজদের নীল চাষীদেরকে চাষ করাতে রাজি করানো যাচ্ছে না, ভয় দেখিয়েও রাজি করানো যাচ্ছে না, তখন উপায় কি? একটা সমঝোতায় আসতেই হবে, নইলে তো চাষ বন্ধ। তখন এই নীল বিদ্রোহের ব্যাপকতায় ভয় পেয়ে 1860 সালে নীল কমিশন গঠন হয়। 1860 সালে নীল কমিশন গঠন হয়। কমিশন কথাটার মানে কি? কোনো একটা ঘটনাকে অনুসন্ধান করার জন্য একটা কমিটি গঠিত হয়। তাহলে কেন চাষিরা এত ক্ষেপে গিয়ে বিদ্রোহ করছে? খোঁজো কারণটা, বুঝলে? এটা পার্লামেন্ট থেকে অর্ডার এলো সেই ব্রিটেনের, যে খোঁজো কেন চাষিরা এরকম প্রতিবাদ করছে।
1860 সালে একটা নীল কমিশন গঠন হলো। নীল কমিশন তখন চারিধারে রিপোর্ট সংগ্রহ করলো, ঘটনাগুলো দেখলো চোখের সামনে। নীল কমিশন বলল যে বাংলার কৃষকরা সত্যি অত্যাচারিত, এই একটা কথা কৃষকদের পক্ষে বলল কমিশন। এতদিন তো বিচার পেয়ে কোনো সুবিচার পায়নি, বিচারের দোরগড়ায় গিয়ে, কিন্তু কমিশনের রিপোর্টে প্রকাশ পেল যে বাংলার কৃষকরা সত্যি অত্যাচারিত এবং যে পদ্ধতিতে বাংলাদেশে নীল চাষ করানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভ্রান্ত পদ্ধতি, মানে ওই যে বে এলাকা চাষ যেটার কথা বললাম না, সেইটা। মানে এই নীল কমিশন বাংলার নীল চাষীদের পক্ষে রায় দিয়েছিল। বোঝা গেল কি বললাম? বাংলার নীল চাষীদের পক্ষে রায় দিয়েছিল এই নীল কমিশন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ 1868 সাল অষ্টম আইন পাশ হয়। অষ্টম আইন, আচ্ছা শোনো, আমি তো এরকম রোমান হরফে লিখছি, তুমি যখন লিখবে তুমি কথায় লিখবে, হ্যাঁ, অ মূর্ধন্য শয়টয় ম, ওই রকম ভাবে লিখবে, তুমি এরকম লিখবে না, হ্যাঁ। আর যদি এরকম লেখো তাহলে লিখবে রেগুলেশন 8, এরকম লিখবে। আর বাংলায় লিখলে অষ্টম আইন পাশ হয় 1868 সালে। এই অষ্টম আইন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু শোনো। এই অষ্টম আইনের যে হলো, এই আইনটাতে কি বলা হলো? নীল চাষ চাষির স্বেচ্ছাধীন। এটা ভালো কথা বলা হলো। কি বলা হলো? নীল চাষ চাষির স্বেচ্ছাধীন। স্বেচ্ছাধীন মানে কি? চাষিকে আর তুমি মেরে ধরে জোর করে দাদন ধরিয়ে দিয়ে বাধ্য করবে নীল চাষ করাতে না, স্বেচ্ছাধীন। যে চাষি, যদি কোনো চাষি চায় যে সে নীল চাষ করবে, করতে পারে। যদি কোনো চাষি না চায় যে নীল চাষ করব না, তাহলে তাকে বাধ্য করা যাবে না। আর মনে আছে ওই যে একটা বলেছিলাম 1830 সালে পঞ্চম আর সপ্তম আইন দিয়ে কি বলেছিল? বলা হয়েছিল দাদন নিয়ে যদি নীল চাষ করতে না চায় তার সব কিছুকে বাজেয়াপ্ত করা যাবে। ওইটাও নস্যাৎ হয়ে গেল যে না, কখনোই বাজেয়াপ্ত করা যাবে না, এমনকি কোনো চাষিকে বাধ্য করা যাবে না যে তাকে নীল চাষ করতেই হবে। মানে এই ফলাফলটা কিন্তু ভালো হলো, নীল চাষিদের পক্ষে গেল, পক্ষে গেল তো। তার মানে 1860-এ নীল কমিশন যা নীল চাষিদের সপক্ষে রায় দিল, নীল চাষিরা যে অত্যাচারিত এবং যে ভুল পদ্ধতিতে নীল চাষ করানো হচ্ছে সেটা এই কমিশনের রিপোর্টে উঠে এলো। তারপরে 1868 সালে অষ্টম আইন দিয়ে বলা হলো নীল চাষ সম্পূর্ণরূপে চাষির স্বেচ্ছাধীন, কোনো চাষিকে নীল চাষ করতে বাধ্য করতে পারবে না কোনো নীলকর। বোঝা গেল? এরপর আরেকটা বলে রাখছি, শোনো, 1892 সালের পর আমাদের দেশে নীল চাষ, এই যে ব্যবসাটা, এটা বন্ধ হয়ে গেল। এটা বললাম তো। এবার তোমাদের প্রশ্নটা আসে কি করে বলো তো? 1892 সালের পর ভারতবর্ষে বাণিজ্যিকভাবে নীল উৎপাদন বন্ধ হয়ে যায়। তার কারণ, 1 নম্বর নীলের দরকার ছিল না, 2 নম্বর ইংরেজরা নিজেরাই নীল চাষ করতে শুরু করে দেয়, 3 নম্বর কৃত্রিম নীল তৈরি হয়, 4 নম্বর যেহেতু ইংরেজদের মানে নীল চাষে কড়াকড়ি হওয়ায় ইংরেজরা অন্যদিকে মন দেয়। যদি এই 4টে অপশন দিই, জেনে রাখবে 1892-তে ইংল্যান্ডে ইংরেজরা কৃত্রিম নীল, আমরা এখন জামা কাপড়ে যে নীলটা দিই দেখো তো, সেটা কৃত্রিম নীল, সে ধর আমরা নীল গুলে দিই না, কৃত্রিম নীল, সেই নীল উৎপাদন শুরু হয়ে যায়। যার জন্য এই যে বাণিজ্যিকভাবে নীল যে ফসল চাষ করা, এইটা আর দরকার থাকে না। এটা কিন্তু একটা প্রশ্ন আসে, অপশন দিয়ে প্রশ্ন আসে, কেন নীল চাষ বন্ধ হয়ে যায়? কবে বললাম? 1892-এর পর থেকে। তার মানে কি হলো? আর নীল যখন কৃত্রিমভাবেই তৈরি হয়ে যাচ্ছে, আর এদিকে ইংরেজরা যখন এত কড়াকড়ি করছে, আর কাউ স্বেচ্ছাধীন যখন নীল চাষ, তখন কোনো কৃষককে নিজে থেকে বলবে যে আমি লোকসান করে নীল চাষ করব? কেউ বলবে না। তার মানে নীল চাষের প্রয়োজনীয়তাটাই ভারতবর্ষ থেকে উঠে গেল। বোঝা গেল? এইবার আমরা লাস্ট জায়গাটাতে এসে গেছি, সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা গুরুত্ব। বৈশিষ্ট্য বা গুরুত্ব। 1 নম্বর, নীল বিদ্রোহ প্রথম ভারতবাসী বাঙালি
তথা ভারতবাসীদের মধ্যে একটা পূর্ণ রাজনৈতিক চেতনা নিয়ে এসেছিল। ইংরেজরা যে কি চায়, আমাদের দেশকে ভালোবেসে কিছু করতে চায় নাকি শুধু আমাদের দেশ থেকে শোষণ করে নিয়ে নিজেদের ইংল্যান্ডের অর্থ সম্পদকে স্ফীত করতে চায়, মানে বাড়াতে চায় আর কি, সেই জায়গাটা সম্পর্কে বুঝে যায়। এবং ইংরেজের বিরুদ্ধে কোনো আদালতে গিয়ে যে রায় পাওয়া যাবে না এটাও বুঝতে পারে। তার মানে কোনো একজন অত্যাচারী ইংরেজের বিরুদ্ধে সুবিচার পাওয়ার পথ কি? বিদ্রোহ, সংঘবদ্ধ বিদ্রোহ, একা একা বিদ্রোহ নয়। 60 লক্ষ লোক যখন খেপে গেল তখনই কিন্তু ইংরেজরা বুঝলো যে এবার একটা ব্যবস্থা নিতেই হবে, নইলে অবস্থা খারাপ। বোঝা গেল? প্রথম রাজনৈতিক চেতনা আনে। 2 নম্বর পয়েন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে প্রথম সফল কৃষক বিদ্রোহ। নীল বিদ্রোহ ছিল সম্পূর্ণরূপে একটা কৃষক বিদ্রোহ এবং যেই বিদ্রোহটা সফল হয়েছিল, এর আগে আমরা যতগুলো বিদ্রোহ পড়েছি, ধরো আমরা তো আরও কৃষক ফরাজি বলো, ওয়াহাবি বলো বা সন্ন্যাসী ফকির বলো, এই যে কৃষক বিদ্রোহগুলো পড়েছে ওইগুলো কোনোটাই তো সাফল্য পায়নি। নীল বিদ্রোহ পেয়েছিল, কারণ কি বলা হলো, নীল কমিশন গঠন হয়েছিল, বাধ্যতামূলকভাবে নীল চাষ উঠিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 1892-এর পরে কি হয়, ভারতবর্ষে বাণিজ্যিকভাবে নীল উৎপাদনটাই বন্ধ হয়ে যায়, কারণ কৃত্রিম নীল তৈরি করতে শিখে গেছে ইংরেজরা তখন। তো এই আন্দোলনটা যে কৃষকরা যা চেয়েছিল যে নীল চাষটা বন্ধ করে দিতে, সেই জায়গাটাতে কিন্তু কৃষকরা সফল হয়েছিল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নীল বিদ্রোহ ছিল সম্পূর্ণরূপে ধর্ম নিরপেক্ষ আন্দোলন। নিরপেক্ষ, কোনো রকম ধর্মের কোনো ভূমিকা এখানে ছিল না। সন্ন্যাসী ফকির বিদ্রোহ হোক বা ওয়াহাবি বা ফরাজি যাই হোক না কেন, সব জায়গাতেই ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি। নীল বিদ্রোহে কিন্তু কোনো রকম ধর্মের না। যত সংখ্যক হিন্দু যোগ দিয়েছিলেন বিদ্রোহে, ততজনই মুসলিমও যোগ দিয়েছিলেন বিদ্রোহে। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা, যে বিদ্রোহের শুরু থেকে শেষ অবধি কিন্তু এই সম্প্রীতি অটুট ছিল। ঠিক আছে? 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট, প্রথম কৃষক বিদ্রোহ, যেখানে কৃষক এবং জমিদার উভয়ে একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বা বিদ্রোহে নেমেছিলেন। এর আগের যে বিদ্রোহগুলো আমরা পড়েছি, ভাবো সেই বিদ্রোহগুলোতে আমাদের সব আমরা কি দেখেছি, প্রথম বিদ্রোহটা জমিদারের বিরোধিতা দিয়ে শুরু হয়, তারপরে সেটা নীলকর ইংরেজ চলে যায়। নীল বিদ্রোহ এমন একটা বিদ্রোহ যেখানে কিন্তু কৃষকদের পাশাপাশি জমিদাররাও এসেছিলেন। আমরা যে রামরতন মল্লিকের কথা বললাম, উনি তো জমিদারই ছিলেন। তারপরে শ্রীহরি রায় চণ্ডীপুরের জমিদার ছিলেন আরও। তো এই একটা বিদ্রোহ যেখানে কৃষকদের পাশে জমিদাররাও আসেন বা জমিদাররাও সমর্থন জানিয়েছিলেন, জমিদাররাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, মানে জমিদারের বিরোধী ছিল না এই আন্দোলনটা। বোঝা গেল? আর শেষ একটা পয়েন্ট, এখানে 4টা লিখলাম, 5 নম্বর পয়েন্টটা কোথায় লিখবো? এখানে লিখলে উঠবে, এইখানে লিখছি। 5 নম্বর পয়েন্টটা আমরা লিখছি মধ্যবিত্তের সমর্থন। মধ্যবিত্তের সমর্থন মানে এই যে নীল চাষ বা এই যে নীল বিদ্রোহ হচ্ছে, মধ্যবিত্ত বলতে কি বলতো, বুদ্ধিজীবী যারা, মানে যারা লেখাপড়াটাকে নিজেদের আয়ের একটা পন্থা হিসেবে বেছে নিয়েছেন, তারা তো বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবী যে গোষ্ঠী যারা, ধরো শিশির কুমার ঘোষের কথা বলো, গিরিশচন্দ্র ঘোষের কথা বলো, তারপরে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের কথা বলো, মানে যারা সেই সময়ের আর কি বড় বড় সাংবাদিক বলো বা শিক্ষিত জনগণ, আমি তো 3 জনের নাম বললাম, কিন্তু তা বাদ দিয়েও বাংলার যত শিক্ষিত জনগণ তারা সবাই কিন্তু নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন। মানে নীল চাষীদের ওপর যে সত্যি অত্যাচার হচ্ছে এবং এটার একটা নিষ্পত্তি হওয়া দরকার, এই মধ্যবিত্তরা কিন্তু নীল চাষীদের সমর্থন করেছিলেন। এমনকি মনে করো এই যে নীল চাষীরা যে আদালতে মামলা লড়বে, সেই মামলা লড়ার খরচ বলো, এইগুলো আমাদের দেশের যে লোক তারা এইগুলো কিন্তু অনেকটাই মানে বিনা পারিশ্রমিকে করে দিয়েছিল। মানে নীল চাষীদের জন্য যতটুকু করা যায় মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু সেটা করেছিলেন।
তত্ত্ববোধিনী পত্রিকার কথা বলি, সমাচার চন্দ্রিকার কথা বলি, সমাচার দর্পণের কথা বলি, বা হিন্দু প্যাট্রিয়ট, এই পত্রিকাগুলোর কার কার নাম বললাম? তত্ত্ববোধিনী পত্রিকা বললাম, সমাচার চন্দ্রিকা বললাম, সমাচার দর্পণ বললাম, হিন্দু প্যাট্রিয়ট বললাম। এই যে পত্রিকাগুলো, এই সবগুলো পত্রিকায় বারংবার নীল করদের অত্যাচার আর নীল চাষিদের দুর্দশার কথা বারবার তুলে ধরা হয়েছে সংবাদপত্রে, এবং সেইগুলো থেকেই কিন্তু বাংলার মানুষজন আদৌ গ্রামে কি হচ্ছে সেটা তো আর আমি শহরে বসে বুঝতে পারছি না, সেটা বুঝতে পারেন, এবং মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু নীল চাষিদের সমর্থন করেন। পত্রিকাগুলোর নাম দেবে অবশ্যই, এবং বলবে যে এই পত্রিকাগুলোতে নিয়মিতভাবে নীলকরদের অত্যাচার এবং নীল চাষিদের দুর্দশার কথা তুলে ধরা হতো। বোঝা গেল? এই কথাটা বলবে। হলো, মুছে দিয়ে এই জায়গাটা। আর একটা ছোট জায়গা, সেটা মধ্যবিত্তের সমর্থনের জায়গাতেও লিখতে পারো, এটা একটু বলেই দিই। নীল চাষিদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার কথা তুলে ধরে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেন। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেন, এবং যেই নাটকটার ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু নাটকটার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় রেভারেন্ড জেমস লংয়ের নামানুসারে। যদিও কে এটার ইংরেজি অনুবাদ করেন এটা নিয়ে কোনো কোনো জায়গায় একটা দ্বিমত দেখা দেয়। যদি তোমাদের প্রশ্ন আসে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন, তাহলে তোমরা বলবে ইংরেজি তর্জমা করেছিলেন, তর্জমা বুঝেছ, অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু ইংরেজি বইটি প্রকাশিত হয়েছিল জেমস লংয়ের নামে। কারণ মধুসূদন দত্ত তো ভারতীয়, তিনি তো আর লিখে দিয়েছেন এটা বলতে পারবেন না। জেমস লং দায়িত্ব, মানে জেমস লং কে একজন সহানুভূতিশীল একজন সাহেব, তিনি নীল চাষিদের দুঃখে কাতর ছিলেন, এবং এর জন্য কিন্তু জেমস লংয়ের কারাদণ্ড হয়েছিল। আবার জেমস লংয়ের জরিমানাও হয়েছিল 1000 টাকা। সেই 1000 টাকা জরিমানা তৎক্ষণাৎ আদালতে মিটিয়ে দিয়েছিলেন কে বলতো? আবার কালীপ্রসন্ন সিংহ। ভাবো, মানে ভালো লোকের পাশে ভালো লোক এসে দাঁড়ায়, এইরকম। এটা একটা প্রশ্ন। নীলদর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। ইংরেজি অনুবাদ কে করেন? যদি প্রশ্ন আসে অপশন দিয়ে তাহলে তো মধুসূদন দত্ত, কিন্তু যদি প্রশ্ন আকারে আসে কে করেন তাহলে বলবে তর্জমা করেছিলেন মধুসূদন দত্ত, বইটি প্রকাশিত হয়েছিল জেমস লংয়ের নামে, এটা লিখে দেবে। বোঝা গেল? এটাও মধ্যবিত্তের ভূমিকাতে দিয়ে দিতে পারো, কারণ একটা পুরো নাটক তৈরি হয়ে গেল, এবং জনপ্রিয় নাটক কিন্তু, যে কারণে পরবর্তীতে সরকার নাটকটার প্রদর্শন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, যে দেখে দেখে তো মানুষজন সজাগ সচেতন হয়ে যাচ্ছে, খুব মুশকিল, ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ জন্ম নিচ্ছে, সেই জন্য আর কি। বোঝা গেল? আজকে আমাদের নীল বিদ্রোহের জায়গাটা এখানেই শেষ হলো। আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তোমরা একটু ভালো করে পড়ো। নীল বিদ্রোহ 8 নম্বর বা 4 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকো, ধন্যবাদ।